এদেশে অনেক ডাক্তার আছেন আমি জানি, তারা মাসে 30, 40, 50 লক্ষ টাকা রুজি করেন, কিন্তু হঠাৎ করে যদি মনে করেন যে একজন ডাক্তার, যে আমি পাশ করলাম, এখানে প্রাইভেট সেক্টরে অনেক খরচ এখন আমি জানি, সেটাকে নিতে হবে, কিন্তু সেটাকে আমি মনে করি ডাক্তারিতে যে আসবেন তাকে এটা চিন্তা করে আসতে হবে যে ট্রেনিং পিরিয়ডে, যে ইন্টার্নশিপ বা তারপরে যতদিন তারা একটা বিশেষ একটা স্পেশালিটি না করতে পাচ্ছেন ততদিন কিন্তু ডাক্তারদেরকে আমরা কিছুটা এখানে সাহায্য করার চেষ্টা করতে পারি। আমাদের দেশে ডাক্তার হলো 10,000-এ 6.7, যেটা হলো 1,000-এর রোগীর জন্য 0.7 জন ডাক্তার, একজন ডাক্তারও নাই। নার্সের ক্ষেত্রে অবস্থা আরো খারাপ। আমাদের ডাক্তার এবং নার্স যতটুকু দরকার আন্তর্জাতিক বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিধিমালা অনুযায়ী সেটা আমাদের নাই। সেক্ষেত্রে তার মধ্যে আবার চলে গেলে তাহলে সেটা আমাদের আরও স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে। চৌগাছা পরপর 14 বার জাতীয় পুরস্কার পেয়েছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে। এটার মধ্যে অনেক কিছুই কাজ করেছে, তার মধ্যে একটা ছিল যে এখানে স্থানীয় ব্যবসায়ীরা বা অনেকেই সমাজসেবীরা ওখানে 44 জন এক্সট্রা তারা স্টাফকে বেতন দিতেন। এটা এখনো যদি সকল জায়গাতেই করা সম্ভব। এই জন্য আমার এটা ক্ষুদ্র, ওই বিন্দু বিন্দু জল মিলে সেই সিন্ধু হয়ে যায়, সমুদ্র হয়ে যায়। তা আমি এটাকে দিয়েছি এবং এটা দেওয়ার পরে আরো অনেকেই এখানে অংশগ্রহণ করতে চান। তাতে করে আমরা মনে করি যে অনেকগুলো সমস্যার খুব জরুরি যেটা সমাধান করা দরকার সেটা আমরা সরকারের অর্থ ছাড়াই আমরা এটা করে ফেলতে পারবো। প্রিয় দর্শক, সংসদ সদস্যের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আবুদাই বলে। আজকে আমরা কথা বলবো যশোর 2 আসন থেকে নির্বাচিত জামাতের মনোনীত প্রার্থী ডক্টর মুস্তাফিজুর ফরিদ। উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা ওনার আসলে স্বাস্থ্য খাতে ভাবনা এবং দেশের স্বাস্থ্য খাতে ওনার ভাবনা কি বিষয়গুলো জানার জন্য অভিযোগী হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মুস্তাফিজুর ফরিদ। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আমিও আপনাদেরকে মেডি ভয়েসকে ধন্যবাদ এবং মেডি ভয়েসের দর্শক এবং শ্রোতাদেরকে সালাম এবং শুভেচ্ছা। স্বাস্থ্য খাতটা নিয়ে আপনার ভাবনা কি একটু জানালে আপনি বলবেন। স্বাস্থ্যের ব্যাপারে, স্বাস্থ্য একটা মানুষের মৌলিক অধিকার এবং এটার ব্যাপারে আমাদের একটা সুনির্দিষ্ট একটা স্লোগান আমরা তৈরি করেছিলাম, যেটার মধ্যে দিয়ে আপনার এই প্রশ্নের উত্তর এসে যাবে। সেটা হলো স্বাস্থ্য সবার অধিকার, জামায়াতের অঙ্গীকার। স্বাস্থ্য আল্লাহর নেয়ামত, রক্ষা করা রাষ্ট্রের আমানত। আমানত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটাকে কথা, শব্দ, এটার মধ্যে দিয়ে আমি মনে করি যে আমাদের মূল যে কনসেপ্ট বা ভাবনা এটা এসে যায়। আর একটা জিনিস যে এখানে আমাদের একটা স্বাস্থ্যের ব্যাপারে আমাদের একটা ভিশন এবং অবজেক্টিভ আছে, যে যে কোনো জিনিস যদি একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা এবং মূলনীতির উপরে আমরা চলি তাহলে জিনিসটা আমার মনে হয় এটাকে অ্যাচিভ করা বা মানুষের দ্বারে পৌঁছে দেওয়া সহজ হয়ে যায়। তো এ ব্যাপারে মূলনীতিটা আমাদের হলো যে শুধু মৌলিক অধিকার নয়, এটার একটা গুণগত কোয়ালিটি, মানসম্মত একটা স্বাস্থ্য, যেটা মানুষের যে সরকারি স্বাস্থ্যও কিছু, সেখানে মানুষের কিন্তু এখানে তাদের পকেট থেকে কিছু খরচ আসে, সেটা সব দেশেই হতে পারে। সেটা যেন একটা মানুষের অ্যাফোর্ডেবিলিটি এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে হয়, সেটার মধ্যে যেন একটা মানুষ সমভাবে এটা পায়, সেখানে যেন সকল নাগরিকের সেখানে সম্মান যেন অধিকার থাকে এবং সম্মানের সাথে যাতে মানুষ পেতে পারে। এবং এটা হলো কোরআনের সূরা মায়েদার যে 32 নম্বর আয়াত আছে, সেটার থেকেও আমরা এটাকে আমাদের মূলনীতি যেটা আমরা তৈরি করেছি, আমরা এটা অনেক কাজ করেছিলাম নির্বাচনের আগে, যেটা আমরা হয়তো এখন বাস্তবায়িত করা কঠিন হবে, বাট যেটা আমাদের আরও উত্তরোত্তর আমরা এটাকে সুন্দর করব। তা সেখানে হলো যে একটা মানুষের জীবন রক্ষা করা, কোরআনে সূরা মায়েদায় 5 নম্বর সূরাতে 32 নম্বর আয়াতে বলা হচ্ছে যে কেউ একটা মানুষের জীবন রক্ষা করলো, সে যেন সমগ্র মানব জাতির জীবন রক্ষা করলো। তা এই মূলনীতির উপরেই কিন্তু আমাদের স্বাস্থ্য সংক্রান্ত যে আমাদের ভিশন এবং যে অবজেক্টিভ এটা তৈরি করা হয়েছে। আপনাদের তরফ থেকে বিভিন্ন সভা সেমিনারে আপনারা আলোচনায় বলেছেন যে আপনারা থেকে ছায়া মন্ত্রিসভা গঠন করবেন, যেটা আসলে উন্নত বিশ্বের গণতান্ত্রিক চর্চা, রাষ্ট্র ব্যবস্থা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে চর্চাটা, সেটা আসলে একটা উন্নততর ব্যবস্থাপনা আমরা মনে করি। তো মন্ত্রিসভা গঠন হলে পরে আপনাদের কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিয়ে আপনারা কাজগুলো শুরু করতে চান? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উপরে কথা বলতে চাইলে তো অনেক সময় লেগে যাবে। আমাদের লিখিত এখানে আমাদের মূলনীতি আছে, খুব বড় না, ব্রিফ সামারি, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে মূলনীতি হলো, এখানে আমরা
কয়েকটা এখানে করেছি। আমাদের ভিশনের কথা বলেছি, এখানে অবজেক্টিভের মধ্যে আমরা 9টা জিনিসকে নিয়ে এসেছি। প্রথম হলো যে 64টা জেলাতে যাতে এখানে আমরা সমভাবে যে সেবাই আমরা দেই না কেন, সেবা এখানে আছে, কিন্তু সেটাকে 64টা জেলাতে এখানে সেবাটাকে সমভাবে সেখানে পৌঁছে দেয়া। আমি এই জন্যে বলছি যে এটা একটা আমাদের অত্যন্ত মূলনীতি, যেটা আমার হয়তো কথায় কথায় ইংল্যান্ডের কথা চলে আসবে, কারণ সেখানের স্বাস্থ্যসেবার সাথে আমি বহু বছর ছিলাম এবং দুনিয়ার 65টা দেশের স্বাস্থ্যসেবাকে আমার দেখার সুযোগ হয়েছে অনেক জায়গা থেকেই। তার মধ্যে অনেক দেশই আমাদের থেকে অর্থনৈতিকভাবে পেছানো, কিন্তু সেখান থেকেও আমাদের শিক্ষার কিছু আছে। তো এখানে সারা দুনিয়াতে এখন একটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কিছু মূলনীতি যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে এটা সহজ হয়ে যাবে। সেটা হলো যে মানুষের বাড়ির কাছে সেবাটা পৌঁছে দেওয়া, যে কারণে আমরা 64টা জেলার কথা বলেছি। কারণ একটা মানুষকে যখন চিকিৎসার জন্যে আমাদের যে টার্সিয়ারি যেটা সার্ভিস, সেটা ঢাকাতে এবং চিটাগাঙে, খুলনাতে, রাজশাহীতে, এই 2টা শহরের তুলনায় অনেক কম। তখন যে শুধু মানুষের তাকে ঢাকায় আসতে হলো সেটা শুধু না, ঢাকায় আসার খরচ, সেখানে একটা মানুষের অনেক সময় দেখা যায় যে চিকিৎসার জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেক সময় অনেক বেশি সময় থাকা লাগে। তাতে যে তার যে একটা আয় ছিল সেটা কিন্তু করা যাচ্ছে না। ঢাকায় আসলে শুধু হাসপাতালে একটা সিট পেলে বা ক্লিনিকে সিট পেলে তো হলো না, তা অনেক সমস্যা। তা যে কারণে দুনিয়ায় কিন্তু সমস্ত স্বাস্থ্যসেবার যেসব দেশে সরকার থেকে বা যে প্রাইভেট যেটা দেয়া হচ্ছে, সেখানেও চেষ্টা করা হয় যে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য দেয়া। আরেকটা হলো যে এখানে এটার আরও একটা গুরুত্বপূর্ণ দিক আছে মানুষের বাড়ির কাছে হলে, যে মানুষের যে কোনো স্বাস্থ্যের উন্নয়নের জন্যে বা স্বাস্থ্য যে সমস্যা সেটা নিরসনের জন্যে, সেটা কিন্তু শুধু যে ডাক্তারি চিকিৎসা দেয়া হলো তা না। সেখানে একটা মানুষের যদি সেখানে প্রিয়জন দিয়ে যারা পরিবেষ্টিত থাকতে পারেন, তাহলে কিন্তু মানুষের একটা মানসিক একটা উন্নয়ন থাকে, ভালো অবস্থায় থাকে, যেটাতে এ ব্যাপারে যথেষ্ট রিসার্চ, যে বৈজ্ঞানিক এখানে এভিডেন্স আছে, যে তাতে করে তাদের উন্নয়নটা কিন্তু তাড়াতাড়ি হয়, ভালো হয়। এখানে মানসিক স্বাস্থ্য একটা আমাদের দেশের কিন্তু একটা মূল সমস্যা, সেটাকেও চিন্তা করতে হবে। এই জন্যে আমাদের একটা মূল নীতি হলো যে স্বাস্থ্যসেবাটাকে চট্টগ্রাম এবং ঢাকা থেকে আমাদেরকে 64টা ডিস্ট্রিক্টে যাতে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, এখন হলো যে সব মানুষের কি এই ডিস্ট্রিক্ট এসে আসার প্রয়োজন আছে? তা কিন্তু না। এই জন্যে মানুষের আসলে, আর আমাদের কিন্তু সরকারের অনেক কাজ এখানে হয়েছে। আমাদের 13,998টা গ্রামীণ ক্লিনিক আছে। আমি এই গত 1.5 বছর আমি দেশে থেকেছি, এবং আমি খুব চেষ্টা করেছি যে এই সমস্ত ইউনিয়নগুলোকে আমার অন্তত আমার যে সংসদ এলাকা সেখানে যাওয়ার সেটা সুযোগ করে আমি নিয়েছি ইচ্ছা করেই। সেটা আর একটা প্রসঙ্গ, আমি আসবো কীভাবে করেছি। কিন্তু এখানে যে 13,948টা যে গ্রামীণ ক্লিনিক আছে, 1312টা ইউনিয়ন ক্লিনিক আছে, এবং 424টা যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এইটাকে যদি আমরা সচল করতে পারি তাহলে কিন্তু আমি মনে করি যে এখানে আমাদের স্বাস্থ্যের উন্নয়ন তাহলেই সম্ভব। শুধু ঢাকাকে আমরা উন্নয়ন করে, চট্টগ্রামকে উন্নয়ন করে কিন্তু আমাদের স্বাস্থ্যের উন্নয়ন করা এখানে যাবে না। আরেকটা মূল নীতি আমাদের এখানে স্বাস্থ্যের ব্যাপারে আছে, সেটা হলো যে এটা আমরা সবাই বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সময়ের 1 ফোর, অসময়ের 9 ফোর। তা এটা স্বাস্থ্যক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা এখানে একটা অসুখকে বা রোগকে যদি আমরা শুরুতেই বা হওয়ার আগে যদি বন্ধ করতে পারি, তাহলে যে খরচ হবে এবং মানুষের যে কষ্ট সেটা হবে, তার তুলনায় একটা অসুখ হয়ে গেলে কিন্তু সেটাকে নিরাময় করতে মানুষের বা সরকারের যে খরচ হবে সেটা অনেক অনেক গুণ বেশি। তো এই জন্যে সেক্ষেত্রেও আমাদের একটা যথেষ্ট এখানে আমাদেরকে গুরুত্ব, এবং শুধু গুরুত্ব দিলে তো হবে না, সেখানে আমাদেরকে একটা পরিকল্পনা এমনভাবে থাকতে হবে, সেখানে এমনভাবে আমাদের যে বরাদ্দ করতে হবে যাতে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার না হয়ে যায়। যে আমরা একটা পরিকল্পনা দিলাম, কিন্তু সেখানে যদি আমরা যথেষ্ট বরাদ্দ বা সুযোগ সুবিধা এবং রিসোর্সেস যদি না দিতে পারি, তাহলে তো এটা হবে না। আরেকটা মূলনীতি আমাদের এখানে আছে, যে সেটা হলো যে এখানে আমাদের হেলথি লাইফস্টাইল। কিন্তু এখন আপনি দেখবেন যে এদেশে কিন্তু এই মানুষের বাচ্চাদের বিশেষ করে এখানে তারা এখন ডিভাইস বেসড হয়ে গিয়েছে। অনেক সময় তারা কম্পিউটারে কাটে। আমরা যখন ছোট ছিলাম খেলাধুলা দৌড়াদৌড়ি করেছি। খাবার দাবারের এখানে
সেখানেও একটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যে কারণে অনেক অসুখ আসছে যেটা কিন্তু আগে আসতো না। আর স্বাস্থ্যের ব্যাপারে যে আমাদের কিন্তু সেবার স্থানগুলো আছে সেগুলো কিন্তু এখানে ঠিকমতো চলছে না, সেটারও অনেক সমস্যা আছে। সেখানে দেখা যাচ্ছে যে এ ব্যাপারে আমি গত সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমি কাজ করেছি নিবিড়ভাবে। সেখানে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কারণে এখানে আমি সরকারের সাথে আমি কাজ করছিলাম। তা সেখানে দেখা যাচ্ছে যে একটা মূল সমস্যা হয়ে গেছে যে এইসব যে সেবার স্থান এবং এখানে সরকার এখানে তৈরি করেছেন, সেখানে জনসংখ্যা নেই। সেখানে দেখা যাচ্ছে যে এবং যেটা আমি যে উপজেলা এখানে যে ভিজিট করেছি দুইটাতে অনেক সময় দিয়েছি, সেখানে দেখছি যে একটা বিরাট সংখ্যক এখানে যে পোস্ট আছেন সেখানে লোক নেই, আবার ওখানে পোস্ট আছেন, লোক আছেন, তারা হয়তো ডেপুটেশনে অন্য জায়গায় চলে গেছেন। তা এগুলো হলো যে আমাদের নতুন কোনো একটা অর্থ আমাদের দেশের তো আনলিমিটেড রিসোর্স নাই, অতএব সেটার মধ্যেই যে ব্যবস্থা আছে এটাকে আমাদের প্রথমে এটাকে মোর ইফেক্টিভ আনসারেবল, আমাদের এখানে অ্যাকাউন্টেবিলিটি নাই, গভর্নেন্স নাই, কোয়ালিটি কন্ট্রোল নাই, পেশেন্ট সেফটি, এই জিনিসগুলো যেগুলো উন্নত বিশ্বের স্বাস্থ্য সেবাকে সেখানে তাদেরকে জনগণের একটা প্রতিনিধিত্ব, অংশীদারিত্ব আমরা বলি, যে একটা মানুষ কি কি সেবা পাচ্ছে সেটার উপরে তার যে একটা মতামত দেয়ার, এই ধরনের আমাদের সিস্টেম কিন্তু নাই। তা এই জিনিসগুলোকে যদি আমরা আনতে পারি, আমি অনেকগুলো জিনিস নিয়ে এসেছি, কারণ স্বাস্থ্য এটা খুব সহজ এমন না যে আমাদের একটা সমস্যার সমাধান করলে হয়ে যাবে। এটাকে আমাদেরকে বিভিন্ন দিক থেকে এটাকে দেখতে হবে। এবং আমি মনে করি যে নতুন এখানে বরাদ্দ আনা বা নতুন স্থাপনা করার থেকে মূল আমার যেটা হবে যে আমাদের যেটা আছে এটাকে যদি আমরা, যে কথাগুলো আমি বললাম, হ্যাঁ, সেটাকে যদি সর্বোচ্চ ব্যবহার এবং এটার মধ্যে জবাবদিহিতামূলক এবং একটা স্বচ্ছতার মাধ্যমে এবং এটার করতে পারি, তাহলে কিন্তু এখানে এইটার মধ্যে দিয়ে আমাদের বর্তমান যে পরিপ্রেক্ষিত এবং আমাদের যেসব আমাদের আছে ব্যবস্থাপনা, সেটার মধ্যে দিয়ে কিন্তু আমরা উন্নয়ন করা সম্ভব। স্বাস্থ্য ব্যবস্থার যে বাস্তবতা সেটা হচ্ছে রোগীদের পকেট থেকে অনেক বেশি খরচ হয়ে যায়, প্রায় 60% বেশি রোগীদের পকেট থেকে খরচ হয়ে যায়। এই কারণে লক্ষ লক্ষ রোগী প্রতি বছর একেবারে দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। আপনারা মানে এইগুলোর ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি ছিল, বা আসলে আপনারা আপনাদের জায়গা থেকে যতদূর স্পেস আপনারা পান এইটা বন্ধের ক্ষেত্রে রোগীদের পকেট থেকে যে অযথা খরচ যেগুলো হয়ে যায়, এটা বন্ধের ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কেমন? এখানে তিনটা জিনিস যদি আসে তাহলে কিন্তু এখানে যে আমাদের যারা সেবা গ্রহণ করছেন তাদের এখানে যে খরচ হচ্ছে পকেট থেকে সেটা কিন্তু কমে আসবে। তার প্রথম হলো যদি ট্রান্সপারেন্সি, যে আমাদের এখানে যা কিছু হচ্ছে এখান থেকে সরকার থেকে যেটা বরাদ্দ আছে সেটার স্বচ্ছ ব্যবহার হচ্ছে কিনা, সেটার পূর্ণ ব্যবহার হচ্ছে কিনা, সেটা যদি স্বচ্ছতা এসে যায় এবং আনসারেবিলিটি, জবাবদিহিতা যদি এখানে এসে যায় এবং সেটাকে আমাদের জনগণের সামনে নিয়ে আসলে তো কোনো সমস্যা নেই, সেটার আমরা যদি ব্যবস্থা করতে পারি এবং অংশীদারিত্ব, জনগণের যদি এখানে অংশীদারিত্ব এখানে এসে যায় এই যে এইসব কর্মকাণ্ডের মধ্যে, আমি প্রত্যেক থানাতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের সরকারের একটা বিধান আছে, এখানে অনেক কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু আমরা যদি বাস্তবায়িত করতে পারি তাহলে আপনার এই প্রশ্নের সমাধান এবং উত্তর দুইটাই সম্ভব। কিভাবে? যে আমি গত যে আমার যে দুইটা থানা, ঝিগরগাছা এবং চৌগাছা, এখানে আমি ভিজিট করলাম এবং করার পরে যে স্বাস্থ্য বিষয়ক যে কমিটি আছে সেই কমিটি কিন্তু অংশীদারিত্বমূলক একটা কমিটি, কিন্তু আমি যখন এর পূর্বে মিটিং কবে হয়েছে সেটা দেখা গেল প্রায় 2 বছর আগে এই মিটিং হয়েছে। তা আমাদের একটা ব্যবস্থা করা আছে, সেটা আমাদের বাস্তবায়িত হচ্ছে না। আমি মনে করি এই কমিটিটাকে যদি আমরা, দুইটা কমিটি আমি শুরু করেছি এবং আমাদের প্রথম মিটিং হয়ে গিয়েছে, আমাদের এই 1 মাসের মধ্যেই আমরা করে ফেলেছি। সেক্ষেত্রে যদি সব সারা দেশের আমাদের যে 424টা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এখানে যদি আমরা এই কমিটিটাকে আমরা বাস্তবায়িত করতে পারি এবং সেটাকে যদি ইফেক্টিভ করতে পারি তাহলে কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন এগুলার অনেক সমাধান আমি মনে করি শুধু এটার মাধ্যমেই করা সম্ভব।
আপনার কথায় রোগীদের সেফটির বিষয়টা কথা এসেছিল। এখানে বাস্তবতা হচ্ছে চিকিৎসকদের নিরাপত্তাহীনতা কর্মস্থলে। এটা একটি অনিবার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশে। এটা নির্মম একটা বিষয়। এটার সুরক্ষার ক্ষেত্রে আপনাদের ভাবনাটা কেমন? আবার এনএসএস তে আপনি দীর্ঘদিন কাজ করেছেন। ওখানকার চিকিৎসকদের নিরাপত্তা বিষয়টি কিভাবে তারা নিশ্চিত করে? ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো একটা সংগঠনের আমি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে বা যে স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে, যে পর্যায়ে হোক না কেন, যে হিউম্যান রিসোর্সেস যারা এখানে কাজ করেন, সেখানে শুধু চিকিৎসক নয়, এখানে আমাদের নার্সরা আছেন, এখানে টেকনিশিয়ানরা আছেন, ইভেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যারা করছেন, এখানে এন্টায়ার যে ইভেন যে যারা ওখানে সিকিউরিটির কাজ করছেন, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, ফার্মাসিস্ট আছেন। এখানে কিন্তু শুধু চিকিৎসক দিয়ে তো আর হাসপাতাল চালানো যাবে না। এখানে সবাইকে মিলেই এখানে আমাদেরকে স্বাস্থ্যসেবাটা দিতে হবে। এবং এক্ষেত্রে তাদের যে উপরে যে বিভিন্ন রকম যেটা আমি বলবো যে মৌখিক গালিগালাজ থেকে শুরু করে শারীরিক হুমকি বা ইভেন অনেক ক্ষেত্রে এখানে শারীরিক অনেকে নির্যাতনের শিকার হয়েছেন। দুঃখজনক এই সমস্যা কিন্তু যে শুধু আমাদের দেশে তো আরও অনেক ভালো আমরা করতে পারবো, ইনশাল্লাহ করব, কিন্তু বিদেশেও উন্নত বিশ্বেও কিন্তু এই সমস্যাটা আছে। তা এবং আমি যখন আমাদের এখানে স্বাস্থ্যকর্মীদের সাথে বসেছি, তাদের কথা শুনেছি, তখন কিন্তু এই 2-3টা সমস্যার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে এসেছে, যে তারা অনেক সময় এখানে বিশেষ করে রাতে যারা ডিউটি করেন তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। আর এ ব্যাপারে আমি মনে করি আমাদের যে জিরো টলারেন্স এ ব্যাপারে থাকা উচিত। আর এ ব্যাপারে উন্নত বিশ্বে সুনির্দিষ্ট এখানে এখানে পরিকল্পনা আছে, বা যেটাকে তারা কিভাবে হ্যান্ডেল করেন, কিভাবে তারা এখানে যারা এখানে স্বাস্থ্যকর্মী আছেন, সে যে লেভেলেরই হন না কেন, তাদেরকে যদি আমরা এখানে ওই নিরাপত্তা না দিতে পারি, তাহলে 2টা সমস্যা। একটা হলো যে মানুষ এখানে আসতে ভালো স্টাফ, যেটাকে আমি বললাম যে কোনো সংগঠনের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু তার জনশক্তি, এবং এই জনশক্তির মধ্যে যদি নিরাপত্তা না দেয়া যায়, তাহলে কিন্তু ভালো জনশক্তি আমরা পাবো না। আর ভালো জনশক্তি যদি আমরা পাইও, তারা কিন্তু এখানে হয়তো বেশি দিন থাকবে না। তো এই জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, সেটার নিয়ে আলোচনা করার এখানে আমার মনে হয় সুযোগ নেই। তবে সুনির্দিষ্ট এখানে এটা বন্ধ করা, এখানে এটা সম্ভব। কিন্তু আমাদেরকে এটাকে আপনারা যেমন গুরুত্ব দিয়েছেন, এবং ও স্বাস্থ্যকর্মী তারাও এটাকে একটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখেছেন, সারা দেশে এটা আমরা চেষ্টা করব। কিন্তু আমার বিশ্বাস এটা আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারা অত্যন্ত এখানে সাহায্য করার জন্যে, আমাদের এই স্বাস্থ্য কমিটিটা কিন্তু একটা পূর্ণাঙ্গ কমিটি, সেখানে সব ধরনের জনগণ সহ প্রতিনিধিত্বমূলক কমিটি। তাই এটা সম্ভব করা, কিন্তু এটার জন্য পরিকল্পনা থাকতে হবে। আর আমাদের অনেক সময় সমস্যা হয়, অনেক ভালো ভালো পরিকল্পনা করি কিন্তু সেটা বাস্তবায়িত হয় না। যেমন আমি উদাহরণ দিয়েছি যে আমাদের যে স্বাস্থ্য কমিটিটা, গত 2 বছর আমরা অনেক সেবা দেওয়ার চেষ্টা করছি। এখানে অনেকেই আমি মনে করি যে, আমি কথা বলে যেটা বুঝেছি, যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা কিন্তু একটা অনেক বড় আশা এবং মানুষের সেবা করার একটা মানসিকতা নিয়ে এখানে এসেছেন, যেটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিভিন্ন কারণে এই মানসিকতাটা বা ইচ্ছাটা তারা পরিপূর্ণ করতে পারেন না। তাই এটা যদি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আমরা তাদেরকে এই যে কাজের জায়গায় একটা কোনো রকম তারা যদি শান্তির সাথে এবং এখানে যদি তারা কাজ করতে পারেন, তাহলে কিন্তু এখানে আমি মনে করি এটা দিয়েই আমাদের স্বাস্থ্য সমস্যা এবং যে মান উন্নয়ন, সেবার মান উন্নয়ন, শুধু এটা যদি আমরা শুধু এটা করলেই যে হবে তা না, আরও করা দরকার। কিন্তু এটার মাধ্যমে আমি মনে করি একটা বিরাট মাইল ফলক হয়ে যাবে, যদি তারা একটা কোনো রকম এখানে যদি স্বস্তির সাথে যদি তারা কাজ করতে পারেন এখানে। স্বাস্থ্য বীমা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর কি, কিন্তু বাংলাদেশে দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত সেই স্বাস্থ্য বীমার কোনো রকম উদ্যোগ দৃশ্যমান নয়। মানে এই ব্যাপারে এর মানে জরুরত, মানে অপরিহার্যতা একটু বলবেন। এবং এটা আপনারা যদি ক্ষমতায় আসতেন,
তাহলে নিশ্চয়ই আমাদের পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাকে তুলে ধরুন যে আপনারা কিভাবে করতে চাইছেন। জামাতের যে স্বাস্থ্য মূলনীতি বা কনসেপ্ট পেপার হয়েছে সেখানে স্বাস্থ্য বিমার উপরে একটা প্যারাগ্রাফ আছে ছোট। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা, অধিকাংশ মানুষের জন্যে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বিমায় যাওয়ার পূর্বে দুনিয়ার অনেক উন্নত দেশে এখানে স্বাস্থ্য বিমা আছে। আমেরিকাতে বেশি আছে, কিন্তু ইভেন ইউরোপের অধিকাংশ দেশে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে বা ইউরোপে, ইংল্যান্ডে কিন্তু নাই। এটা হচ্ছে। অতএব আমি মনে করি স্বাস্থ্য বিমা আগে আরও অনেক কাজ করার আমাদের সুযোগ আছে। এটা হয়তো একটা সময় আসবে বা শুরু করা যেতে পারে। কিছু মানুষের এখানে হয়তো সেখানে তাদের পাবেন, কিন্তু আমি মনে করি এদেশের মূল যে আমাদের যারা সেবা গ্রহণ, যাদের প্রয়োজন, তারা আমি যে আমার 22টা ইউনিয়ন এবং 2টা পৌরসভায় আমি প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, সেখানে একটা মানুষের দৈনিক তার যারা কাজ করেন, দিন মজুর, দিন এনে দিন খান, তাদের অনেক সময় তারা স্বাস্থ্যসেবা 6 থেকে 700 টাকা ইনকাম যারা করেন, আমি খুব বাস্তব কথা বলছি, মানুষের মুখ থেকে শোনা, যে তারা চিন্তা করেন যে যদি তাদেরকে উপজেলাতে যেতে হয়, আমি প্রত্যন্ত গ্রামের কথা বলছি, অনেক জায়গায় উপজেলাতে পৌঁছাতে সেখানে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যেখানে যোগাযোগ ব্যবস্থা অত ভালো নাই, সেখানে সময় লেগে যায়। আর তাদেরকে চিন্তা করতে হয়, আজকে যদি আমি স্বাস্থ্য কমপ্লেক্সে যাই তাহলে আমার আজকের দিনের ইনকাম হবে না, আমি সন্ধ্যার সময় বাজার কি দিয়ে করব। তা এই ধরনের জনগোষ্ঠী কিন্তু আমাদের অনেক। আর ডাক্তারের কাছে যান, এখানে একটা ডাক্তারের যে সেখানে প্রেসক্রিপশান দিলেন, আপনি যেটা বললেন যে আনুষঙ্গিক খরচ, তখন ওই যে একদিনের তার ইনকাম হলো না, তার কোনো এখানে সেভিংস নাই, সেখানে উনি ওষুধ কেনার পয়সা, বা এখানে অনেক সময় যেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেওয়া হয়, সেটা তো তার এক সপ্তাহের ইনকাম চলে যাবে। তো এইগুলো আমি মনে করি সমস্যার সমাধান করতে হবে। বিমা হয়তো এক সময় আসবে, কিন্তু আমি এটাকে আমি আমাদের পরিকল্পনার নিচের দিকে আছে, এবং আমি এটাকে এই মুহূর্তে আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য বলে আমি মনে করি না। তবে যে কোনো জিনিস আমি মনে করি যে এখানে আলোচনার মাধ্যমে বিমার দিকে যাওয়ার ব্যাপারে ইংল্যান্ডে কথাবার্তা হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, কিন্তু এটাকে অনেক সময় লাগে। আমি মনে করি না এটা আমাদের বর্তমান সমস্যা বা এটা সমাধান কোনোটাই দিতে পারবে। আপনি দীর্ঘদিন ইউকেতে কাজ করেছেন, তো সেখানে স্বাস্থ্য ব্যবস্থাটা আসলে মোটা দাগে যে প্রাইমারি চিন্তা আমরা করি কেমন হয়, এই আলোকে আপনারা আসলে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে আপনারা কেমন? এখানে 3টা জিনিস। একটা হলো যে অবশ্যই বরাদ্দ বাড়াতে হবে। আমরা যেটা বলেছিলাম যে আমাদের এখন বর্তমান বরাদ্দ 3 থেকে 4% টোটাল যে আমাদের অ্যানুয়াল বাজেট হয় সেটার। তা আমরা বলেছিলাম এটাকে দ্বিগুণ করতে হবে। আমাদেরকে যদি জনগণ দায়িত্ব দিতেন, আমরা এটাকে, আমাদের ম্যানিফেস্টোতে ছিল আমরা দ্বিগুণ করব। কারণ বরাদ্দ না বাড়ালে অনেকগুলা সমস্যা আছে, সেটা কিন্তু সমাধান করা সম্ভব না। এবং এটা হলো উন্নত বিশ্বের যেসব দেশে, বিশেষ করে আমি অনেক দেশে যেখানে ভালো স্বাস্থ্য ব্যবস্থা, আমি এইভাবেই বলি, সেখানে কিন্তু বরাদ্দ ঠিক ওই ধরনের যেটা আমরা করতে চেয়েছিলাম, 7 থেকে 8 ভাগ আমাদের বর্তমান যেটা আছে তার দ্বিগুণ। এটা একটা। কিন্তু আমি মনে করি যে সেটার আগে আমাদের যে একটা বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, সেটাকে যদি আমরা গভর্নেন্স, জবাবদিহিতামূলক, এবং সেখানে এখানে আনসারেবিলিটি, গভর্নেন্স, এটার মধ্যে যদি নিয়ে আসতে পারি, এবং এইটা যেটা আছে আমাদের, যে সেটাকে যদি সুষ্ঠু ব্যবহার করতে পারি, জনবল এবং যেসব সার্ভিসেস যেটা সরকারের অলরেডি যেটা দেয়া আছে, তাহলে কিন্তু আমি মনে করি সেটার উপরেই আমাদেরকে এখন মনোনিয়োগ করা দরকার। এবং বাড়তি যদি বরাদ্দ আসে সেটা তো আমাদের অতিরিক্ত আসলো। আরেকটা জিনিস যেটা আমি মনে করি যে আমাকে একটা উদাহরণ দিতে হয়, যে এটা ইংল্যান্ডে বিশেষ করে করা হয়, যে এখানে নতুন ডাক্তার যারা পাশ করে এবং ডাক্তার যখন তারা ছাত্র, এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যে এখানে খুব ভালো ভালো কার্টুন আছে, যে একটা সময় ছিল
যখন ডাক্তারের স্থান ছিল অনেক উপরে আর রোগীদের স্থান ছিল এখানে, যে ডাক্তার যেটা বলে দিত কথা কম বলতো, কিন্তু এখন সেটা উল্টে গেছে, যে যারা সেবা গ্রহণ করেন তাদের স্থান অনেক উপরে চলে গেছে। তা এইটা যদি আমরা, যারা সেবা গ্রহণ করেন আমাদের জনগণ, এবং যারা আমরা সরকার, জনগণ যাদেরকে দায়িত্ব দিয়েছে, তারা যদি আমরা সেবকের ভূমিকা নিয়ে আমরা কাজ করি, এবং ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন যেই সবাই সেবায় দিচ্ছেন না কেন, কারণ তাদের বেতন তো জনগণের টাকায় হচ্ছে, এই মানসিকতা যদি আমরা এনে দিতে পারি, তাহলে কিন্তু আমি মনে করি যে, এবং জনগণের কাছে যে একটা অংশদারিত্বমূলক এবং জবাবদিহিতা যদি এসে যায়, আমি মনে করি এটা এসে গেলে, এবং বর্তমান যে আমাদের আছে ব্যবস্থা, সুযোগ সুবিধা, সেটাও তখন কিন্তু পূর্ণ এখানে ব্যবহার হয়ে যাবে। তাতে কিন্তু আমাদের এটাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ না করে, কিন্তু এই অর্থের মধ্যেই কিন্তু আমি মনে করি এটাকে ব্যাপক উন্নয়ন এবং এই স্বাস্থ্য সেবার মান অনেক বেশি, মানুষের যেটা আস্থা নষ্ট হয়ে গেছে মানুষের, সেটা আস্থা ফিরে আসবে, যে কারণে মানুষ অনেক কষ্ট করেও প্রাইভেট ক্লিনিকে চলে যাচ্ছে, সেটা কিন্তু মানুষ করবে না। এবং প্রাইভেট ক্লিনিক এটার একটা বিরাট একটা বিষয়, এটা নিয়ে হয়তো আমরা আলাদা কথা বলতে পারবো, কিন্তু সেখানে নিয়ন্ত্রণ এখানে অনেক কম। সেখানে যদি নিয়ন্ত্রণ নিয়ে আসা যায়, এখানে যে বিভিন্ন ইনভেস্টিগেশন হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা, সেখানে একটা ওপেন সিক্রেট, এখানেও অনেক, এখানে কমিশন থেকে শুরু করে অনেক ব্যবস্থা রয়ে গেছে, ওষুধের ক্ষেত্রেও সেখানে অনেক অব্যবস্থা রয়ে গেছে। তা এগুলো যদি নিয়ন্ত্রণ করে ফেলা যায়, তাহলে কিন্তু মানুষের তাদের যে অর্থনৈতিক সামর্থ্যের মধ্যে ভালো সেবা আসা সম্ভব। এগুলো করতে কিন্তু কোনো সদিচ্ছার প্রয়োজন, আমি মনে করি সরকারের সদিচ্ছার প্রয়োজন। সেটা হলে কিন্তু এগুলা এই বর্তমান কোনো রকম অর্থনৈতিক বরাদ্দ না বাড়িয়েই কিন্তু স্বাস্থ্যসেবার একটা উন্নয়ন করা সম্ভব। আপনার কথার মধ্যে একটি বিষয় বেসরকারি কথা বলছিলেন, যে আজকের অনুষ্ঠান না হলেও একটা বিস্তর সাবজেক্ট যেটা পরে আলোচনা করার সুযোগ আছে। একটু ছোট করে আমি জানতে চাই যে বেসরকারি খাতে স্বাস্থ্যকর্মীদের জন্য, চিকিৎসকদের জন্য আসলে কোনো বেতন কাঠামো নেই। এখানে মালিক পক্ষের অনেকটা জিম্মি বলা যায় স্বাস্থ্যকর্মীকে, চিকিৎসকদেরকে। আসলে এ নিয়ে আপনারা কি ভাবছেন? এখানে অনেকগুলোই সমস্যা আছে। তার মধ্যে যারা স্বাস্থ্যকর্মী আছেন তাদের বেতন খাত একটা সমস্যা, কিন্তু এটার ব্যাপারে দেখা প্রয়োজন আছে, এবং যিনি নিয়োগকর্তা এবং যিনি নিয়োগ নিচ্ছেন, সেটা হলো মুক্ত অর্থনীতিতে এটাকে নিয়ন্ত্রণ করা খুব সহজ হবে না, করা প্রয়োজন, এটার গুরুত্ব আছে। এবং কিন্তু এখানে বেসরকারি খাতের ব্যাপারে আরও অনেক কিছু আছে, আরও অনেক বিষয় আছে যেগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তার মধ্যে সবচেয়ে বড় হলো যে এটার গভর্নেন্স এবং রেগুলেশন, যে বেসরকারি খাতের যে মান সেখানে থাকা প্রয়োজন, এবং একটা যে কোনো রোগীর যদি কোনো সমস্যা হয়, কমপ্লিকেশন হয়, সেটা তাদেরকে তাৎক্ষণিক, এবং এগুলো কমপ্লিকেশন হলে অনেক সময় মানুষের জীবনের ঝুঁকি হয়ে যেতে পারে, জীবন নাশের এখানে সম্ভাবনা থাকে। তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের আমি বলবো ওভারঅল যেখানে হেলথ সার্ভিসের যেটা একটা গুণগত মান, সেটাকে আমি মনে করি নিয়ন্ত্রণ করা বেসরকারি খাতের, সেটা আমি মনে করি যেমন স্বাস্থ্যকর্মীদের তাদের সুযোগ সুবিধাও যেমন গুরুত্বপূর্ণ, আমি মনে করি তার থেকে বেশি ছাড়া কম গুরুত্বপূর্ণ হবে না যে স্বাস্থ্যক্ষেত্রে এই ঠিক যে জিনিসটা আমরা সরকারি ক্ষেত্রে আনতে চাচ্ছি সেটা নিয়ে আসা। তার মধ্যে গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, আনসারেবিলিটি, এখানে আইনগত আমাদের দেশে ছোটোখাটো বিদেশে যদি একটা রোগীর কোনো চিকিৎসার কারণে যদি কোনো ক্ষতি হয়, সেখানে কিন্তু অনেক এখানে কম্পেনসেশন, সেখানে যে প্রাইভেট ক্লিনিক তাদের মাধ্যমে বা তাদের যে কর্মী বাহিনী স্বাস্থ্য সেবা যারা দেন তাদের মাধ্যমে যদি হয়, সেটার
কিন্তু দায় দায়িত্ব নিতে হয়। এই জিনিসগুলো এটা গভর্নেন্সের মধ্যে বা পেশেন্ট সেফটির মধ্যে এগুলো এক একটা অত্যন্ত এক একটা আলাদাভাবেই কিন্তু এক একটা বড় বিষয়। তো এই জন্য সবগুলাকেই একসাথে দেখা দরকার। বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের অবশ্যই প্রয়োজন, এটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। কারণ এখানে সরকারের যে এখানে স্বাস্থ্য ব্যবস্থা যেটা সরকার দিচ্ছে স্বাস্থ্যসেবা, সেটা তো অপ্রতুল। অতএব যারা সামর্থ্য আছে তারা যদি বেসরকারি খাত থেকে সুযোগ সুবিধা নেন, সেটা তো অবশ্যই সেটা আমাদেরকে, আমি মনে করি যে এখানে যারা সামর্থ্য নেই তাদের জন্য এটা সহায়ক হবে, তাদের স্বাস্থ্যসেবা দিতে সহায়ক হবে। কিন্তু সেটাকে একইভাবে আমাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। ক্ষেত্রে একটি বিষয় আপনার নজরে দিতে চাই যে আমাদের এখানে বেসরকারিতে যারা জব করেন, বিশেষ করে চিকিৎসকদের, তারা বের হওয়ার পরে 15-20 হাজার টাকায়, আর কোনো কোনো ক্ষেত্রে আরো কম টাকা দিয়ে তাদেরকে যাত্রা শুরু করতে হয়। এতে করে তারা এমবিবিএস পড়াশোনা করতে গিয়ে পিতামাতার কাছ থেকে তারা যে মানে অর্থ নিয়ে এসেছেন, তাদের যে খরচ হয়, সেই খরচটা অনেক ক্ষেত্রে তারা আসলে ওঠাতে গিয়ে মানে তারা যে লাইফ লিড করে এসছে সেই লাইফটা তারা মেনটেন করতে কষ্ট হয়ে যায়। আসলে এটা আপনি কিভাবে দেখেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার উপরে অনেক আলোচনা করা যেতে পারে। সংক্ষেপে আমি যেটা বলবো যে আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি, একজন ডাক্তার অবশ্যই মানব সেবা তার মূল উদ্দেশ্য, এবং সেটা ছাড়া কিন্তু এই পেশায় টিকে থাকা সম্ভব নয়। আর আমার সুযোগ হয়েছে দুনিয়ার অনেক বড় বড় যারা চিকিৎসা ক্ষেত্রে যারা বই পুস্তক লিখেছেন, একাধিক বই লিখেছেন আন্তর্জাতিক স্বাস্থ্যনীতির, তো তারা একজন আমাকে বলতেন, প্রফেসর অ্যালিসন বেডফোর্ড রাসেল, যে আমরা ডাক্তাররা যদি মনে করি যে এখানে অনেক ব্যবসায়ী যেভাবে তাদের জীবনযাত্রা চালান সেইভাবে আমরা করব, সেটা কিন্তু ডাক্তাররা কোনোদিন কখনোই ঠিক ওই ধরনের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাবেন না। আমি মনে করি যারা ডাক্তার এই পেশায় এসেছেন তারা সেটা তাদের উদ্দেশ্যও নয়, সেটা ব্যবসার মাধ্যমে সম্ভব। আর আমি অন্য কিভাবে আরও অনেকে ওই ধরনের স্বাচ্ছন্দ্যে গিয়েছেন ওই প্রসঙ্গে আমি যাব না। কিন্তু ডাক্তারদের আমি মনে করি যে যদি এক্ষেত্রে যদি ভালো ডাক্তার হওয়া যায়, এবং একটা সময় ছিল যখন তো একজন এমবিবিএস ডাক্তার সব রকম চিকিৎসা করতেন, সেক্ষেত্রে যদি একটা যে কোনো, এখন তো খুব সাব স্পেশালিটি হয়ে গেছে, এক একজন এক এক বিষয়ে তারা পারদর্শিতা নেন। তা এটা যদি তারা করতে পারেন, আমি মনে করি যে তারা কত টাকা তারা রুজি করবেন সেই সময় সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এটা অল্প সময়ের মধ্যেই, এবং সেখানে আমি এনকারেজ করি না। এদেশে অনেক ডাক্তার আছেন আমি জানি, তারা মাসে 30, 40, 50 লক্ষ টাকা রুজি করেন। তা এক্ষেত্রে আমি মনে করি যে জীবনের শুরু, কিন্তু হঠাৎ করে যদি মনে করেন যে একজন ডাক্তার যে আমি এখানে পাশ করলাম, এখানে প্রাইভেট সেক্টরে অনেক খরচ এখন আমি জানি, সেটাকে নিতে হবে। কিন্তু সেটাকে আমি মনে করি ডাক্তারিতে যে আসবেন তাকে এটা চিন্তা করে আসতে হবে যে ট্রেনিং পিরিয়ডে, যে ইন্টার্নশিপ বা তারপরে যতদিন তারা একটা বিশেষ একটা স্পেশালিটি না করতে পারছেন, ততদিন কিন্তু ডাক্তারদেরকে আমরা কিছুটা এখানে সাহায্য করার চেষ্টা করতে পারি, কিন্তু তাদেরকে সেটাকে মেনে নিয়ে আসতে হবে। কিন্তু আমার জীবনে, আমার অভিজ্ঞতায়, শুধু এই দেশে এবং বিদেশে, এটা আমি বিলাতেও দেখেছি, অনেকে হাহুতাশ করেন ডাক্তারদের বেতন নিয়ে। আর আমার ব্যক্তিগত বা আমি আরও অনেককে দেখেছি যারা একটা স্কিল করেছেন, আপনি কত কাজ করবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আর কত টাকা রুজি করবেন। এবং আমি এটা বলছি যে ইচ্ছা করলে ঘন্টায়, এখানে আমরা বিদেশে দেখেছি 1 ঘন্টায় 50,000 অনেক ডাক্তারি টাকাই তারা রুজি করেন, 1 ঘন্টায় 1 লক্ষ টাকা অনেক ডাক্তার রুজি করেন বিদেশে। তা সেটা নির্ভর করবে আপনি কি ধরনের আপনি স্পেশালিটি করতে পেরেছেন তার উপর। তাই জন্য আমি ডাক্তারদের বলবো যে এখানে ডাক্তারদেরকে একটা বিশেষ যে কোনো দিকে তাদেরকে স্পেশালিটি বিশেষায়িত হতে হবে। তাহলে কিন্তু এখানে ওই যে প্রথম দিকে যে মাসে 15,000, 20,000 টাকা, এটা এদেশেও অনেক ডাক্তার আছেন যারা তার থেকে অনেক অনেক গুণ বেশি টাকা পয়সা রুজি করতে পারে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে,
আর এখানে জীবনের শুরু অনেকেরই একটু অত সহজ হয় না, এই জন্য হতাশ হলে হবে না। এই জন্য আমি বলবো যে মনোনিবেশ করতে হবে, এবং যদি বিশেষ এবং একটা সুযোগ আছে এখানে সব দিকেই, এখানে স্পেশালিস্ট হওয়ার সুযোগ আছে। সেটা হয়ে গেলে যেখানে বেশি প্রয়োজন, যেদিকে গ্যাপ আছে সেগুলো পরিকল্পনাভাবে করতে হবে। আমি মনে করি 15-20 হাজার টাকা 1 ঘন্টায় এদেশেও রুজি করা সম্ভব, অনেকে করেন। চিকিৎসক যারা স্বাস্থ্য খাতে আসে তারা আমি মনে করি মেডিকেলে যারা আসেন অপেক্ষাকৃত যারা বেশি মেধাবী আমি মনে করি তারা অনেক সময় ক্যারিয়ার পরিবর্তন করছেন বা দেশের বাইরে চলে যাচ্ছেন। এটা আসলে কিভাবে দেখবেন? স্বাস্থ্য খাতের জন্য এটার পরিণাম কেমন হতে পারে যদি মেধাবীরা শূন্য হয়ে যায়, মেধাবী যদি অন্যদিকে চলে যায়? আমি আপনার প্রথম প্রশ্নের সাথে একমত না। আহ, এখন যে মেধাবীরাই যে শুধু ডাক্তারিতে আসছেন, এটা আমি মনে করি ঠিক না। এবং আমার বাচ্চারা, আমার ছেলে মেয়ে, তারা তো ওই দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। তখন দেখেছি যে ডাক্তারি ক্ষেত্রে ভর্তি হতে যে ধরনের রেজাল্ট লাগে তার থেকে অন্যান্য অনেক বিষয় আছে, সেক্ষেত্রে যেতে কিন্তু আরও বেশি তাদের মেধার বা সে ধরনের পরীক্ষায় ফলাফলের প্রয়োজন হয়। আর আমি মনে করি ডাক্তার কিন্তু একটু মিডিওকার থেকে একটু বেশি হলেই কিন্তু তারা ডাক্তারি করতে পারেন। এই, তবে হ্যাঁ, আপনার কথা আংশিকভাবে সত্যিও আছে যে এখনো এই ট্রেন্ডটা আছে, বাট আমি মনে করি এই ট্রেন্ডটা একটু পরিবর্তন হচ্ছে। এটা হলো একটা। ব্রেন ড্রেন তো তৃতীয় বিশ্বের একটা মূল সমস্যা। আহ, আমি এটাকে, আমাদের দেশে ডাক্তার হলো 10,000-এ 6.7, যেটা হলো 1,000-এর রোগীর জন্যে 0.7 জন ডাক্তার, একজন ডাক্তারও নাই। তা নার্সের ক্ষেত্রে অবস্থা আরও খারাপ। সেখানে নার্সের যতটা থাকা প্রয়োজন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্ট্যান্ডার্ড অনুযায়ী, যে কারণে কিন্তু উন্নত বিশ্বে আমাদের নার্সরা যাবার ব্যাপারে এখানে এখানে রেস্ট্রিকশন রয়ে গেছে, যে ইচ্ছা করলেই আমাদের দেশ থেকে নার্স কিন্তু যেতে গেলে সেখানে তাদেরকে আলাদা পারমিশন নিতে হয়। তাই এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানে যে আমাদের দেশে যে সমস্যার কথা আপনি বললেন, যে আমাদের ডাক্তার এবং নার্স যতটুকু দরকার আন্তর্জাতিক বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিধিমালা অনুযায়ী সেটা আমাদের নাই। সেক্ষেত্রে তার মধ্যে আবার চলে গেলে তাহলে তো সেটা আমাদের আরও স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে। কিন্তু উচ্চশিক্ষার জন্য যাওয়ার প্রয়োজন আছে আমি মনে করি। আর উচ্চশিক্ষা করে যদি দেশে ফিরে আসেন, এটার এই এই যে ব্যবস্থাটা উচ্চশিক্ষার জন্য বিদেশে, যে আমাদের দেশে উচ্চশিক্ষা আছে, কিন্তু আমি যেহেতু বিদেশের উচ্চশিক্ষা দেখার সুযোগ হয়েছে, আমি মনে করি যে আমাদের দেশের উচ্চশিক্ষার ভালো, কিন্তু সেখানে আরও অনেক মানোন্নয়নের সুযোগ আছে। আমি একটা কথা এই প্রসঙ্গে বলবো, আমি যেদিনকে MRCP-CH, যেটা ধরেন আন্তর্জাতিক একটা বড় একটা ডিগ্রি বলতে পারেন আপনি, সেটা যখন যেদিনকে আমাদের কনভোকেশন হলো, তখন কনভোকেশনে একটা কথা বলেছিলেন যে টুডে ইয়োর জার্নি অফ লার্নিং বিগিনস। যে আমি MRCP পাশ করলাম আর আমাকে বলছে যে আজকে তোমার শেখা আসলে শুরু হলো। তা আর আমাদের দেশে হলো যে যখন আমরা পোস্ট গ্রাজুয়েশন করে ফেলি, এরপরে যে ডাক্তারদের তাদেরকে যে ডাক্তারি শাস্ত্রে প্রতিনিয়ত যে উন্নয়ন হচ্ছে, সেটা তো সময় সুযোগ থাকে না বিভিন্ন প্রয়োজনে, সরকারি কাজ, প্রাইভেট প্র্যাকটিস, এগুলো করার পরে যে সময় বের করা অনেক সময় কষ্টকর হয়ে যায়। তা কিন্তু আমাদের এখানে পোস্ট গ্রাজুয়েশনটা হলো একটা এক্সিট এক্সাম আমরা বলি, যে এখানে তার পড়ালেখা মোটামুটি শেষ, এখন হলো উনি সেবা দিবেন। কিন্তু বিদেশের অধিকাংশ দেশেই, উন্নত বিশ্বে কিন্তু যখন তারা পোস্ট গ্রাজুয়েশন করলেন, আসলে তখন তাকে ওই বিষয়ে তার ট্রেনিংটা এন্ট্রান্স এক্সাম বলি আমরা, তারপরে তাদের আসলে ট্রেনিংটা শুরু হয় তারপরে। কারণ আমরা বলি, কারণ আমি এই ডাক্তারদের মান উন্নয়ন এবং তাদের ট্রেনিংয়ের ব্যাপারে আমি 2012 সালে ইংল্যান্ডে গোল্ড মেডেল পাই NHS থেকে। এ ব্যাপারে আমি অনেক কাজ করেছি। তো সেখানে হলো তারপরে আসলে তাদেরকে ট্রেনিং করা হয় কনসালটেন্ট হওয়ার জন্য। আমাদের এখানে তো CPS করে ফেললে কনসালটেন্ট হয়ে যান, MD করলে, কিন্তু ওদেশে MRCP করার পরেই তারা আসলে কনসালটেন্ট হওয়ার যে ট্রেনিং, মূল ট্রেনিং, যেটা 5 বছর 4 বছর
কোনো বিষয়ে 5 বছর, কোনো বিষয়ে একটু বেশি, কোনো বিষয়ে 4 বছর, সেটা শুরু হয়। তো এই জন্যে এক্ষেত্রে দুনিয়ার অনেক দেশের কিন্তু উন্নত বিশ্বের দেশের সাথে একটা ব্যবস্থাপনা আছে, যেটার মাধ্যমে তারা ওই দেশে চিকিৎসায় যান, ট্রেনিং করতে যান, কিন্তু তারা ফিরে আসতে বাধ্য। সরকার তাদেরকে এখানে ভিসা এক্সটেনশন করেন না। তো সেটা আনফর্চুনেটলি আমাদের আশেপাশের অনেক দেশের আছে, শ্রীলঙ্কার আছে, পাকিস্তানের আছে। আর মিডল ইস্ট তো এখানে তারা আরও টাকা দিয়ে ওই দেশে ট্রেনিং করায়। তো যেটা তো আমাদের যে কোনো দেশেই, যে ওখানে ডাক্তারদের বেতনটা তারা দিয়ে দেয় মিডল ইস্ট থেকে। যদিও পাকিস্তান, শ্রীলঙ্কা আংশিক বেতন দেয়, যাতে করে এইসব ভালো ভালো হাসপাতালে তারা ট্রেনিংয়ের জন্য যেতে পারেন। তা আমি মনে করি যে এরকম যদি করা যায়, তাতে করে অন্যান্য অনেক আমাদের পুলিশ বাহিনীর ভাইরা আছেন, যারা আমাদের সেনাবাহিনী আছেন, তারা বিদেশে যান, সেখানে তারা একটা যদি ইউএন মিশন করে আসেন, তারা একটা অ্যামাউন্টের টাকা নিয়ে আসেন, যেটা দিয়ে হয়তো তারা একটা নিজের একটা ছোট্ট জায়গায় করতে পারেন থাকার, বা একটা গাড়ি হয়তো নিতে পারেন। তা এক্ষেত্রে আমি মনে করি যে বিদেশে যদি এইভাবে আমাদের কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, সবাই তো আর বিদেশে যেতে চায় না। অনেক মানুষ আছে তারা এই দেশেই মাটি কামড়ে পড়ে থাকতে চান, করতে চান, কিন্তু যাদের ওই উচ্চাকাঙ্ক্ষা আছে, আমি মনে করি সরকার যদি এই ধরনের যেসব সিস্টেম আছে, ব্যবস্থা আছে, যেটা দুনিয়ার আমাদের আশেপাশের দেশ, সাউথ ইস্ট এশিয়ার দেশ, অনেক দেশ ব্যবহার করছে, সেটা যদি আমরা করি, তাহলে কিন্তু মানুষ বিদেশে গেলেন, কিছু টাকা পয়সা নিয়ে দেশে চলে আসলেন, তারা আমি মনে করি যে এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নয়ন করতে সহায়তা করবেন। তবে ওভারঅল আপনি মূল যে প্রশ্ন করেছিলেন বিদেশে চলে যাওয়া, এ ব্যাপারে অলরেডি বাধ্যবাধকতা আছে, সেটার হয়তো বাস্তবায়িত আইন আছে, কিন্তু আইনের হয়তো প্রয়োগ হচ্ছে না। তো এই জন্যে আমি মনে করি যে একটা ব্যালেন্স করতে হবে, এখানে বিদেশেও যেতে হবে, কিন্তু তারা যদি যদি সেখানে তারা ট্রেনিং নিয়ে যদি ফেরত চলে আসেন, তাহলে আমি মনে করি সেটা আমাদের সম্পূরক হবে, স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে না। আমরা একেবারে অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের রোগীদের একটি বড় অভিযোগ আছে যে আমরা চিকিৎসকের কাছ থেকে সময় পাই না। তো সবাই আসলে অনেক ক্ষেত্রে অনেক নানান বাস্তবতায় চিকিৎসকের সময় দিতে পারেন না। কেন সময় দিতে পারেন না, এটা আপনার মুখ থেকে শুনতে চাই। পাশাপাশি এনএসি যে আপনি যখন সেবা দিয়েছেন, ওখানকার সেবা দেওয়ার ক্ষেত্রে রোগীদেরকে মানে পার্থক্য কি দেখেন বাংলাদেশে? বেরিয়ে আসার সুযোগ কি আছে? এখানে সময়, এটা আর একটা মূল সমস্যা। আমি বাচ্চাদের হার্টের যেহেতু স্পেশালাইজেশন, তা একটা রোগী দেখার জন্য আমাকে এনএইচএস, পার্থক্য তো অনেক, আমি যদি বলতে থাকি আজকে সারাদিন লেগে যাবে, আর কথা বলা যাবে, অসুবিধা নেই, সব যে করা যাবে তাও না। এখানে আমাকে 1 ঘন্টা সময় দেয়, তার মধ্যে 40 মিনিট আমার রোগীর সাথে, আর 20 মিনিট হলো আমার যে রোগীটা দেখব সে ব্যাপারে আমার প্রস্তুতির জন্যে। তা অথবা আমি একটা রোগীকে যে দেখলাম, তারপরে আমাকে যদি যেটা করতে হবে সেগুলো করার জন্য 1 ঘন্টা একটা রোগীকে দেখতে সময় পাই। তা এরপরে যেটা বলবো, এটা শুনলে হয়তো আপনি আটকে উঠবেন। তা এই যে 1 ঘন্টা সময় আমাকে দিচ্ছে, এতে কি এই রোগীটা কিন্তু সরাসরি, আমাদের একটা মূল সমস্যা হলো একজন স্পেশালিস্টকে যার ইচ্ছা হলো সেখানে যে কিন্তু দেখিয়ে আসতে পারে। তা আমি এনএইচএসের কথা যেহেতু বলেছেন সেটা বলি। তো এখানে আমাকে দেখতে 6 মাস থেকে 1 বছর ওয়েটিং লিস্ট আছে, এবং সেটা হলো যে কোনো রোগী আসলেই আমি কিন্তু দেখব না। সেখানে অনেকগুলো কাজ, যেখানে আমি যেহেতু টার্সিয়ারিতে কাজ করেছি, যেখানে প্রাইমারি লেভেলে কিছু কাজ হবে, সেকেন্ডারি লেভেলে কাজ হবে, তো এখানে আমি টার্সিয়ারিতে কাজ করেছি। তা সেক্ষেত্রে এতটা সময় আমি দিচ্ছি। তা এটা এই জন্যই সম্ভব হয়েছে যে আমাকে রোগীটা নিয়ন্ত্রিত ছিল, যে কোনো রোগী এসে আমাকে দেখাতে পারে নাই। তাতে করে সময়, এখানে শুধু যে একটা রোগী দেখলাম সেটা না, সেটার প্রিপারেশন আছে, তারপরে আবার রোগীর সাথে কথা বলা, তাকে একটা বুঝিয়ে দেয়া, সেটার জন্য সময় আছে। কারণ এটাই যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু বিদেশে যারা গেছেন, অনেকেই যান, সেগুলো বহু টাকা আমাদের দেশে চলে যায় বিদেশে, আর মানুষের কষ্ট, সেটা কিন্তু মানুষ এই ধরনের সার্ভিস বিদেশে যে পান। তা আমাদের এখানে নিয়ন্ত্রিত করতে হবে। যে কোনো রোগী যদি স্পেশালিস্টের কাছে যদি চলে আসে, সব রোগী যদি দেখতে হয়, সবাই মনে করে আমি স্পেশালিস্টকে দেখাবো, তাহলে কিন্তু সময় দেয়া যাবে না। তো এইটা খেয়াল রাখতে হবে। তবে সময় আমাদের এখানে যেটা দেয়া হয়, আমি মনে করি সেটা মোটেও এটা
এনাফ নয়, প্রতুল নয়, এটাকে অবশ্যই অনেক অনেক বাড়াতে হবে, এটাকে অবশ্যই করতে হবে। সময় যদি না দিতে পারেন তাহলে সম্ভব না, কিন্তু সেটাকে একটা ব্যবস্থার মধ্যে আনতে হবে। এটাও খুব সহজে সমাধান করা যাবে না, এটা টোটাল সিস্টেমটাকে, এটাকে যদি আমরা প্রাইমারি আমাদের যে সেই থানার গ্রামের যে কমপ্লেক্স 13,948, তারপরে আমার 1312টা ইউনিয়ন কমপ্লেক্স, আমার 424টা যে স্বাস্থ্য কমপ্লেক্স এবং 64টা জেলায় যে হাসপাতাল আছে, এগুলোকে যদি আমরা সেখান থেকে সেবা দিতে পারি তাহলেই একমাত্র কিন্তু সবাই এখানে সময়টা যদি ভাগ করে নেন তাহলে স্পেশালিস্টও সময় দিতে পারবেন এবং যেগুলো জটিল রোগী সেগুলো তারা দেখতে পারবেন। আপনার কথা মধ্যে মোটামুটি আমি ক্লিয়ার পাই। রেফারেল সিস্টেমের কথা আপনি বলছেন, কারেক্ট। তো ওইটা তো রেফারেল সিস্টেমটা আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা শুরু করতে পারিনি। এই ক্ষেত্রে আপনাদের ভাবনা কেমন ছিল একটু মানে শেয়ার করবেন, এবং এটা বাস্তবায়নের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আসলে আমাদের ফেস করতে হবে? জি, এক্ষেত্রে রেফারেল সিস্টেম তো অবশ্যই আসতে হবে। রেফারেল সিস্টেম না আসলে যারা স্পেশালিস্ট তাদের সময় যদি সর্দি কাশি দেখতে চলে যায় তাহলে যেগুলো রোগী তাদের দেখার তারা তো দেখতে পারবেন না। তা রেফারেল সিস্টেম ছাড়া এটা একটা, আমি বলবো যে রেফারেল সিস্টেম ছাড়া আসলে আমাদের এটা একটা ওতপ্রোত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আসলে ওভারঅল এখানে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব না। স্যার, আপনার যে মানে এমপি হওয়ার পর থেকে আপনার যে সম্মানী পাওয়ার যে কথা, সেখানে সেই সম্মানীটা আপনি নিজে না নিয়ে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনাকে দিয়ে দেওয়ার সময় দিয়েছেন। এটা আসলে স্বাস্থ্য এই প্রতিষ্ঠানগুলোর জন্য খুব বেশি কার্যকর কাজে দেবে কিনা, বা আসলে বেসিক পরিবর্তন কোন দিকে নজর দেওয়া দরকার আপনি মনে করেন? জি, এখানে আমরা ইনিশিয়াল যে অ্যাসেসমেন্ট করেছি স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে কিছু সমস্যা আছে যেটার আশু সমাধান সম্ভব, আমি ডিটেলে যাব না। আর সেটার জন্যে এখানে সরকার থেকে বরাদ্দ আনতে গেলে অনেক সময় লেগে যাবে। আর এখানে বিদেশেও আমি যেটা দেখেছি যে সকল হাসপাতালেই কিন্তু এখানে একটা মানুষের যারা সেবা গ্রহণ করেন তাদেরও স্বেচ্ছায় এবং অনেকে চান যে তারা হাসপাতালের বা স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে চান। আমি মনে করি যে সরকারের যেহেতু এখানে সীমিত সম্পদ, এখানে যারা পারেন, যারা দিতে চান, সেটা যদি আমরা যোগ করি তাহলে যেগুলো আশু সমস্যার সমাধান, আমি ডিটেলে যাব না আজকে, তাহলে কিন্তু এটা করা সম্ভব। সেক্ষেত্রে আমি একটা এটা অংশগ্রহণ, আমার সামান্য অংশগ্রহণ, আমি জানি এটা দিয়ে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু এটাকে একটা এক্সাম্পল তৈরি করা এবং সবাই যদি, আমাদের সবারই সমাজের প্রতি কিন্তু দেনা আছে, সবাই যদি যে যার সামর্থ্য অনুযায়ী, এখানে সরকারের একটা কাঠামো আছে, এটা ইচ্ছা করেই তো আমরা এখানে NHS এর সরকারি ব্যবস্থাপনায় আমরা টাকা নিতে পারি না। এখানে সরকারের অলরেডি সেখানে কমিউনিটি ডেভেলপমেন্ট ফান্ড বা প্রজেক্ট বা কমিটি বলে একটা আছে, সেই কমিটি দুটোকেও আমি সচল করেছি সেখানে, এবং সেখানে অলরেডি আমার বিভিন্ন যারা অবস্থাপন্ন, আমি উদাহরণ দিই যে চৌগাছা পরপর 14 বার জাতীয় পুরস্কার পেয়েছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে। চৌগাছার এটার মধ্যে অনেক কিছুই কাজ করেছে, তার মধ্যে একটা ছিল যে এখানে স্থানীয় ব্যবসায়ীরা বা অনেকেই সমাজসেবীরা তারা ওখানে 44 জন এক্সট্রা তারা স্টাফকে বেতন দিতেন। তা এটা এখনও যদি সকল জায়গাতেই করা সম্ভব, তাই জন্য আমার এটা ক্ষুদ্র, ওই বিন্দু বিন্দু জল মিলে সেই সিন্ধু হয়ে যায়, সমুদ্র হয়ে যায়। তা আমি এটাকে দিয়েছি এবং এটা দেওয়ার পরে আরও অনেকেই সেখানে এখানে অংশগ্রহণ করতে চান। তাতে করে আমরা মনে করি যে অনেকগুলো সমস্যার খুব জরুরি যেটা সমাধান করা দরকার সেটা আমরা সরকারের অর্থ ছাড়াই আমরা এটা করে ফেলতে পারবো। তা এটা আল্লাহর রহমতে এটা সরকারের নিয়ম বিধিমালার মধ্যেই সেটার অডিট হবে, এবং এটা নতুন কিছু না, এটা দুনিয়ার অনেক দেশেই আমি এটা দেখেছি আছে, বিশেষ করে ইংল্যান্ডে এখানে অনেক অনেক টাকা মানুষ এখানে দেন স্বাস্থ্যসেবাকে উন্নয়নের জন্য। আমি মনে করি সেটাকেও আমাদেরকে এখানে, এনজিওদের ভূমিকাও আমাদেরকে এখানে স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা রাখছেন। সবাই মিলে যদি আমরা করি, 10 মিলে করি কাজ, হারি জিতি রাহিলাজ, সব কিছু দায় যদি সরকারকে দিয়ে দেওয়া হয় তাহলে দায় দেয়া যাবে, এখানে পত্রপত্রিকায় হেডলাইন করা যাবে, কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে গেলে আমাদের সবার এখানে সবাই মিলেই সেখানে সম্পদ এবং সময় এবং বুদ্ধি প্রচেষ্টা সব কিছু দিয়েই যদি আমরা করি তাহলেই কিন্তু আমাদের, আমি মনে করি আমাদের এই যে এত রোগী বিদেশে চলে যান চিকিৎসার জন্যে, আর এখানে মানুষের মধ্যে হাসি ফিরে আসবে, আমাদের দেশের
যে স্বাস্থ্য ব্যবস্থার উপরে বিশ্বাস ফিরে আসবে, যেটা এখন অনেকাংশেই আমি মনে করি আমরা পিছিয়ে আছি। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা মনে করি আজকে আপনার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় উঠে এসেছে। এদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যারা সম্পৃক্ত আছেন, যুক্ত আছেন, তারা এখান থেকে হয়তো কিছু বিষয় নিতে পারেন, যেটা বাংলাদেশের স্বাস্থ্য পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগবে। এবং আপনারা যে উদ্দেশ্য নিয়ে এগোচ্ছেন, আমরা সেই উদ্দেশ্যগুলি যেন সুন্দর করে সামনে এগোতে পারে এবং এগুলো যেন বাস্তবায়নের পথ খুঁজে পায়, সেজন্য আমাদের প্রত্যাশা। আপনাদেরকেও এবং আপনাদের শ্রোতা এবং দর্শকদেরকেও ধন্যবাদ। যে আমরা আশা করি যে আমরা যদি সুযোগ পাই তাহলে চেষ্টা, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, আমাদেরকে শুরু করতে হবে। এবং যেহেতু উন্নত স্বাস্থ্য ব্যবস্থা দেখার সুযোগ আমাদের হয়েছে, এবং আমি এই দেশে সবসময় ইচ্ছা ছিল চলে আসব, একবার আসার চেষ্টাও করেছিলাম মাঝখানে, কিন্তু বিভিন্ন কারণে আবার ফেরত চলে যাই। তা ইনশাল্লাহ আরও অনেকেই আছেন, বিদেশ থেকে অনেকেই আসতে চান, অনেকে এসেছেন এবং আসার চেষ্টা করছেন। আর শুধু যে বিদেশি ডাক্তার না, আমাদের এদেশেও অনেক ভালো ডাক্তার আছেন। আমি যখন এখানে জুলাই যোদ্ধাদের আমরা বিদেশ থেকে প্রায় 25 জন ডাক্তার নিয়ে এসে আমরা এদেশে চিকিৎসা দিয়েছি, কারণ তখন সরকার, মাননীয় সরকার আমাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন, যে বলেছিলেন যে বিদেশে যে চিকিৎসা, এখানে প্রায় 5000 কমপ্লেক্স রোগী ছিল। তখন আমি ওনাদের সাথে কাজ করে আমরা বলি যে আমরা বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করাই। তা আমরা যখন এসেছি তখন কিন্তু আমরা দেখেছি যে এখানকার স্থানীয় ডাক্তাররা অনেক কমপ্লেক্স রোগীর, আমি বলবো মেজরিটি রোগীর, তারা কিন্তু অত্যন্ত ভালো চিকিৎসা দিয়েছেন। তাই এই জন্যে আমাদের হয়তো তাদের অনেকেরই বিদেশে ট্রেনিং নেই, এই জন্য আমাদের দেশের ট্রেনিং ব্যবস্থা ভালো এবং তারা অনেক ভালো কাজ করছেন। তাই জন্যে আমি মনে করি যে আমরা যদি একটা সম্মিলিতভাবে, যদি আমাদের একটা সদিচ্ছাটা হলো সবচেয়ে বড় জিনিস, এবং যে এই আস্তে আস্তে, আবার বেশি আস্তে হলে হবে না, আমাদের কিছু ড্রাস্টিক চেঞ্জ প্রয়োজন আছে আমাদের, কিন্তু ইনশাল্লাহ যদি আমরা চেষ্টা করি এবং তাহলে এদেশের উন্নয়ন, যেগুলো আপনি সমস্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেছেন, একদিনে সম্ভব না, কিন্তু উন্নয়ন শুরু হলে ইনশাল্লাহ এবং এগিয়ে যাওয়া, এটা আমি মনে করি। এবং বিদেশে যে এত রোগী যাচ্ছেন তারা যাতে না যেতে পারেন, সেই টাকাটা দেশে থাকতে পারে, মানুষের কষ্ট কমে আসে, এটা কিন্তু করা সম্ভব। তাই জন্য আপনাকেও ধন্যবাদ যে এই জিনিসগুলো তুলে ধরার জন্য। এবং আমার আশা করি আমাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না ইনশাল্লাহ। সবাই মিলেই আমাদেরকে করতে হবে, সরকারি দল, বিরোধী দল, সবাই মিলেই কাজ করতে হবে। আবার নির্বাচনের আগে যারা মানুষের কথা, যারা রাজনীতিক বিভিন্ন দল, তাদের কথা বলবেন, কিন্তু আমি মনে করি আগামী 5টা বছর যদি আমরা সবাই মিলেমিশে যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া, অনেক অর্থ এটার মধ্যে না জুগিয়ে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ আছে। শুধু আমাদের সদিচ্ছা এবং প্রচেষ্টার, সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন আমি মনে করি। আপনাদেরকেও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে এসেছি। আগামীতে আরো কোনো সংসদ সদস্য নিয়ে আসবো, যাদের মুখ থেকে আমরা তাদের পরিকল্পনা এবং তাদের এলাকার সংকট এবং তার সমস্যা সমাধানের জন্য তাদের ভাবনাগুলো আমরা শোনার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।